সরকার আসলে জুলাই সনদ বাস্তবায়ন করবে কিনা, এইটা সম্পর্কে আপনার মতামত কি? সরকার দ্বিচারিতা করছে, এটা তো জনগণের আকাঙ্ক্ষার সাথে বেইমানি, জুলাইয়ের সাথে বেইমানি। তাদের এই যে ক্ষমতায় আরোহণ, সেটা তো তারা 17 বছর আন্দোলন করে পারে নাই, 31 দফা দিয়ে পারে নাই, এটা আসছে 9 দফার মাধ্যমে, 1 দফার মাধ্যমে। জুলাই আন্দোলনে আপনি কিভাবে ভূমিকা রেখেছিলেন? 15 জুলাই হচ্ছে যখন আক্রমণ করা হয়, তখন সবার আগে যে ঢিলটা পড়ে সেটা না আমার উপর পড়ে। নির্বাচনের ঠিক আগে আগে আমরা দেখেছি যে হাদি হত্যার বিচারের জন্য আপনারা যমুনার সামনে গিয়ে বসেছেন, অবরোধ করেছেন। শাহবাগ থেকে তো আমরা আসতে চাইনি, আমাদের তো দাবি ছিল বিচার নিয়ে ঘরে ফেরা। তখন আমাদেরকে বলা হলো যে এখানে ব্লাস্ট হওয়ার সম্ভাবনা আছে, যদি আপনারা না যান লাইবিলিটি আপনাদেরকে নিতে হবে। তো এত মানুষের মধ্যে যখন ব্লাস্ট হবে এবং পরবর্তী যখন বলা হবে যে আমাদেরকে এই জানানো হয়েছিল, আমরা কথা শুনিনি, তখন তো লাইবিলিটি নিতেই হয়। শহীদ শরীফ ওসমান হাদির নির্বাচনী প্রচারণায় আপনি ছিলেন, তখন তাকে মানুষজন ভালোবাসা দিত, আপনি সেটা দেখেছেন। সেখান থেকে কোনো একটা মুহূর্তকে আপনার মনে পড়ে? ছাত্রদলের এক বড় ভাইয়ের ডিপার্টমেন্টের সিনিয়র ভাই, তাদের কোনো একটা হচ্ছে প্রোগ্রাম ছিল, সমাবেশ টাইপের কিছু। তিনি এসে আর কি ভাইকে বলে যাচ্ছিলেন, দোয়া করে দিচ্ছিলেন যে তুমি যা করছো খুব ভালো করছো, আমরা তোমার পাশে থাকবো। বুকে জড়িয়ে বলতেছে যে 100 বছরে এরকম একটা মানুষ একবার হয়। তো এই ভালোবাসাগুলো তো আসলে আমাদের নিজের চোখে দেখা, তো ওই জন্য আমরা মানতে পারি না যে ভাই আসলে। শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের কবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত, তো সেখান থেকে কবর সরানোর ব্যাপারে একটা আলোচনা বা সমালোচনা হয়েছিল। তো এটা যদি কেউ চেষ্টা করতে চায় করতে পারে, তারপর কি হয় সেটা জনগণ দেখাবে। জাইমা রহমানের রাজনীতিতে অংশগ্রহণ, এটার ব্যাপারে আপনার মন্তব্য কি? আমি মনে করি যে সে বিভিন্ন রাজনৈতিক জায়গায় প্রোটোকল নিচ্ছে, সরকারি প্রোটোকল নিচ্ছে, এটা কাইন্ড অফ নেপোটিজম। আপনি সুইসাইড অ্যাটেম্পট নিয়েছিলেন এক সময়, নিজের জীবন থেকে যা যা হারানোর তো হারায় গেছে, পার্সোনাল লাইফ শেষ, কেরিয়ার শেষ। তার মানে আপনি শিওর যে আপনার বিসিএস হবে না? তো এটা তো সত্যই, আমি তো এটা দেখতেই পাই। গত 17 বছর বলেন বা এর আগের সময়ের কথা বলেন, দল যারা করে তাদেরকেই আসলে প্রায়োরিটিটা দেওয়া হয়। আপনি কি নারী শক্তিতে কিংবা এনসিপিতে যোগ দিচ্ছেন? একটা রাজনৈতিক দলে থাকলে না সাধারণ মানুষের ভালোবাসাটা পাইতাম না, বা সাধারণ মানুষ আমাদেরকে ওন করতে পারতো না। ঢাকা 8 আসনে তো শহীদ শরীফ ওসমান হাদি ভাই প্রার্থিতা করেছিলেন। পরবর্তীতে আমরা দেখেছি ঢাকা 8 আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি প্রার্থিতা করেছেন এবং তিনি নির্বাচনের দিন ভোট চুরির অভিযোগ দিয়ে পরবর্তীতে হেরে গিয়েছেন বা হার স্বীকার করে নিয়েছেন। পরবর্তীতে যিনি এই আসনে প্রার্থী হিসেবে নির্বাচিত হলেন, জনাব মির্জা আব্বাস সাহেব, তিনি আসলে যেদিন সংসদের প্রথম অধিবেশন হলো সেদিনই অসুস্থ হয়ে পড়লেন এবং সংসদের এবারের অধিবেশনটাতে তিনি যেতে পারলেন না। তো এই যে ঢাকা 8 আসন কেন্দ্রিক এত ঘটনা ঘটছে, যারা প্রার্থিতা করছে তারা তাদের যোগ্য স্থানটা পাচ্ছে না এবং তারা সংসদেই যেতে পারছে না, এই জিনিসটাকে বাংলাদেশের অনেক মানুষই অনেকভাবে নেয়। অনেকে বলে যে ঢাকা 8 আসনের উপরে হয়তো কালো ছায়া পড়েছে। তো এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? এটাকে আসলে মানে এত কমপ্লেক্স হিসেবে দেখি না। আমি প্রার্থনা করি যে মির্জা আব্বাস সাহেব সুস্থ হয়ে আসুক। তিনি যেভাবে ভুল ভেবেছেন যে আমি তার সাথে বেয়াদবি করেছি, আমি এই ব্যাপারটাও মিটমাট করতে চাই। আমি তখনই ভেবেছিলাম, কিন্তু ব্যাপারটা নিয়ে এত বেশি আর কি মানে জল ঘোলা করা হয়েছে, এত বেশি মিথ্যা নেগেটিভ উৎপাদন করা হয়েছে, তখন আমার এটা আসলে ডিগনিটিতে লাগলো যে মনে হতো যে আমি তার কাছে আসলে মানে নত হয়েছি, এরকম মনে হতো, এই জন্য করিনি। কিন্তু আমার এখন সেই ধারণাটা নাই। উনি যদি সুস্থ হয়ে আসে আমি তার ভুলটা ভাঙাতে চাই। আর পাটোয়ারি ভাইয়ের সাথে যেটা হয়েছে এটা কোনোভাবেই কাম্য ছিল না। একটা ফেয়ার ইলেকশন আমরা চেয়েছিলাম। আমার মনে হয় যে এটুকু না করলেও হতো। তো যে ইগোর জায়গা থেকে তারা যে ঢাকা 8 ছাড়েনি বা এটা যে কোনো মূল্যে তারা নিজেদের করে নিয়েছে, আমি এভাবে বলতে চাই না যেটা কোনো ন্যাচারাল জাস্টিস বা এরকম যেভাবে মানুষ বলে। প্রার্থনা করি তিনি সুস্থ হয়ে আসুক, এরকম কিছু আমরা না ভাবি, এটাই মনে হয় বেটার। শহীদ শরীফ ওসমান হাদি ভাই তো কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে তিনি আন্দোলন করে গিয়েছেন, সংগ্রাম করে গিয়েছেন, কথা বলে গিয়েছেন। তো তার শাহাদাতের পর প্রথম আলো, ডেইলি স্টার যে হামলা হলো, ছায়ানটে যে হামলা হলো, এই হামলাগুলোকে আপনারা কিভাবে দেখছেন? প্রথমত এই হামলাগুলোকে যারা ফ্রেম করতে চায় যে ইনকিলাব মঞ্চ করিয়েছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই ইনকিলাব মঞ্চ তাদের সর্বোচ্চ নেতার শাহাদাতের পর ডেইলি স্টার, প্রথম আলোর পক্ষে দাঁড়িয়েছে। যারা মানে শহীদ ওসমান বিন হাদিকে, তারা বলছি না, তাদের যে লোকগুলো আছে তারা পার্সোনাল জায়গা থেকে বয়ান উৎপাদন করেছে এবং এই বয়ানকে শক্তিশালী করেছে প্রথম আলো, ডেইলি স্টার, উদিজি, ছায়ানটের মতো প্রতিষ্ঠানগুলো। তাদের পক্ষে ইনকিলাব মঞ্চ দাঁড়িয়েছে। যেই দাঁড়ানোটা আমরা কখনো ওই সাইডের তরফ থেকে জীবনে কোনো দিন দেখবো না। শত্রুর সাথে ইনসাফ জিনিসটা কি, আমার মনে হয় ডেইলি স্টার, প্রথম আলোর, ইনকিলাব মঞ্চ থেকে শেখা উচিত। যখন তাদের উপর আঘাত হচ্ছে তখন আমরা অনেকখানি ব্যস্ত শহীদ শরীফ ওসমান বিন হাদিকে দেশে ফিরিয়ে আনা,
তার শাহাদাতের ব্যবস্থা করা, তার দাফন কাফনের ব্যবস্থা করা, এগুলো বাদ দিয়ে আমরা হচ্ছে প্রথম আলো ডেইলি স্টারের পক্ষে দাঁড়িয়েছি। তাদের সম্পাদকদেরকে কল দেওয়া হয়েছে আমাদের তরফ থেকে, মানুষকে যাতে কেউ যাতে প্রণোদিত হয়ে ওইসব জায়গায় না যায় সেটার জন্য আহ্বান জানানো হয়েছে। আমাদের পেজে 4 থেকে 5টা পোস্ট করা হয়েছে এই নিয়ে। এবং এই যে বিভিন্ন জায়গাগুলো যে ভাঙতে গেলো, সৈয়দ শরীফ ওসমান বিন হাদি কোনো দিন এরকম চায় নাই। শুধু এই ঘটনা না, এরপরেও আমরা দেখেছি একটা পক্ষ যারা কখনো ইনকিলাব মঞ্চে আসেনি, যাদেরকে আমরা চিনি না, তারা বিভিন্ন জায়গায় হচ্ছে ইনকিলাব মঞ্চের নাম ব্যবহার করে বলছে যে প্রথম আলো ডেইলি স্টার ভেঙে ওখানে একটা আমার দেশ তৈরি করতে হবে। আমার দেশও এটা চায় না, ইনকিলাব মঞ্চও চায় না, কিন্তু একটা পক্ষ তাদের অ্যাটায়ারটা হচ্ছে তারা দাড়ি টুপি পাঞ্জাবি পরবে, যাতে দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালাদেরকেও হচ্ছে মানে ভিলিফাই করা যায়, ইনকিলাব মঞ্চকেও ভিলেন সাজানো যায়। তো এই যে একটা স্যাবোটেজ, এই স্যাবোটেজগুলো আসলে আমরা ধরতে পারি। ইনকিলাব মঞ্চ এটা নিয়ে 1 বছর ধরে কাজ করেছে, তো আমরা আসলে বুঝি কে কি করতে পারে। তো এই যে মানে বুঝে ফেলি, এটাই আসলে আমাদের সমস্যা। এই জন্যই শহীদ শরীফ ওসমান বিন হাদিকে মানে শাহাদাত বরণ করতে হয়েছে। এবং জাবের, জুমা, ফাহিম, তাদেরকে নিয়েও এত মানে তাদেরকে ভিলেন বানানোর যে প্রচেষ্টা, এটা এই কারণেই যে তারা এসব বুঝতে পারে। শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে হত্যাযোগ্য করে তোলার পেছনে প্রথম আলো, ডেইলি স্টার বা এই ধরনের কিছু সংবাদ মাধ্যমের ন্যারেটিভের ভূমিকা কাজ করেছে, এটাকে আপনি বিশ্বাস করেন কি? বা এই ব্যাপারটা যে মানুষের মাঝে প্রচলিত, এটাকে কিভাবে দেখেন? স্পেসিফিক প্রথম আলো ডেইলি স্টার বলবো না, তবে ওই ঘরানার যারা আছে, আমরা দেখেছি যে ভাইয়ের শাহাদাতের পর নেহেরিকে সেলিব্রেট করা হয়েছে বা এই ধরনের ন্যারেটিভ বানানো হয়েছে সে একটা জঙ্গি, যেখানে শহীদ ওসমান বিন হাদিকে ইসলামিস্ট গ্রুপ তখন প্রচুরভাবে গালাগালি করতো যে সে একজন রিভারের, সে একজন সেকুলার, এই টাইপের ন্যারেটিভ দেওয়া হতো। সেখানে বিপরীতে তারা জঙ্গি, মানে সে যদি জঙ্গিও হয়, একটা মানুষকে যে জঙ্গি সাজিয়ে আমরা হাসিনার আমলে যেমন দেখলাম যে একটা জঙ্গি বানিয়ে তাকে যে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, এই ন্যারেটিভগুলো তো আসছে এই যে পত্রিকাগুলায় যে এগুলো যে জঙ্গি নাটক সাজানো হয়, যখন অন্য কেউ করলে যেটা হচ্ছে হামলা, তখন সেটা একটা পক্ষ করলে তাণ্ডব। তো এই ব্যাপারগুলোর মাধ্যমেই তো হয়েছে আস্তে আস্তে করে মানুষের মনস্তত্ত্বে কাউকে ভিলেন বানানোর প্রচেষ্টা, এগুলো তো তারাই করেছে। তো তাদের যে বয়ান উৎপাদন, এটা তো সত্য ছিল। আমরা দেখেছি যে কোনো একটা পরে যে বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় তাকে গালাগালি করা হতো এবং এগুলো সেলিব্রেট করা হতো। ইভেন ভাইয়ের শাহাদাতের পর আমরা দেখেছি যে একটা ছবি ছিল ফয়সালের সাথে, আমার একটা এআই ছবি তৈরি করা হয় বাংলাদেশের অনেকগুলো মেইনস্ট্রিম মিডিয়াতে গিয়ে, টক শোতে গিয়ে এই ঘরানার বুদ্ধিজীবীরা বলে যে আমার সাথে তাদের ছবি ছিল। আমাকে কি এটা বিশ্বাস করতে হবে যে তারা একটা ফেক ছবি আইডেন্টিফাই করতে পারে না বা তারা জানে না যে এটা ফেক? তারা জানে এটা ফেক, স্টিল তারা এটা বলে, কারণ এই কথাটা বলতে গেলে 10 বছর পরে এটাকে রেফারেন্স হিসেবে ইউজ করা যাবে। যখন আমি থাকবো না তখন বলা যাবে যে আমি হাদি ভাইয়ের খুনের সাথে জড়িত। এই ন্যারেটিভটা উৎপাদন করার জন্য এই যে মেইন স্ট্রিম মিডিয়াগুলো মিথ্যার আশ্রয় নেই, সেটা বিগত কয়েক বছর ধরে হয়ে আসছে এবং এটা তো আমরা দেখেছি। এই জায়গাগুলো অ্যাড্রেস করে বারবার শহীদ শরীফ ওসমান বিন হাদি কথা বলতো, এজন্যই তাকে শাহাদাত বরণ করতে হয়েছে। নির্বাচনের ঠিক আগে আমরা দেখেছি যে হাদি হত্যার বিচারের জন্য আপনারা যমুনার সামনে গিয়ে বসেছেন, অবরোধ করেছেন, সেখানে মিছিল করেছেন এবং এক পর্যায়ে যমুনার ভেতরে ব্যারিকেড ভেঙে যাওয়ার চেষ্টা করেছেন। তো এই মুভটা কি নির্বাচনের আগে নেওয়া উচিত ছিল বলে মনে করেন কিনা? নির্বাচনের আগে না, আমরা এইটা চেষ্টা করছিলাম একদম। আমরা আমাদেরকে যখন শাহবাগ থেকে চলে আসতে হলো, শাহবাগ থেকে তো আমরা আসতে চাইনি, আমাদের তো দাবি ছিল বিচার নিয়ে ঘরে ফেরা। তখন আমাদেরকে বলা হলো যে এখানে ব্লাস্ট হওয়ার সম্ভাবনা আছে, যদি আপনারা না যান লাইবিলিটি আপনাদেরকে নিতে হবে। তো এত মানুষের মধ্যে যখন ব্লাস্ট হবে এবং পরবর্তী যখন বলা হবে যে আমাদেরকে এই জানানো হয়েছিল, আমরা কথা শুনিনি, তখন তো লাইবিলিটি নিতেই হয়। তো এই কারণে আমরা সে জায়গা থেকে চলে আসি। তো সরকারের আশ্বাসে যখন চলে আসলাম, আমাদের কাছে রাইট আছে যে সরকারের কাছে গিয়ে আমাদের দাবিটা জানানো। তো আমরা যখন তাদেরকে রিচ করতে পারছিলাম না, তখন আমরা যমুনার সামনে আমরা কেবল 5 থেকে 6 জন বসেছিলাম, বাকিরা সবাই ইন্টারকন্টিনেন্টালের সামনে ছিল। ইন্টারকন্টিনেন্টালের সামনে কোনো 144 তারা জারি নাই, এবং ওইখানে গিয়ে বসাটাও আমাদের রাইট ছিল, কারণ সরকারের তরফ থেকে আমাদেরকে বলা হয়েছিল যে তারা ব্যবস্থা করবে। সেখানে নির্বাচন চলে আসলো, আমরা এতদিন সময় দিতে নির্বাচনের আগে এসেও যখন দেখলাম যে কোনো অগ্রগতি নাই, তখন তো আমাদের কাছে এই আমাদের সুযোগ আছে যে আমরা তাদেরকে প্রশ্ন করব কেন করেন নাই, বা যখন আপনারা করতেই পারছেন না, আপনারা আমাদের অন্তত এই দাবিটা মানেন। তো নির্বাচনের আগে পরে বিষয়টা আমাদের দেখার জায়গা ছিল না, আমাদের দেখার জায়গা ছিল যে আমি আমার জাস্টিসটা পাইলাম কিনা। তো যেহেতু পাচ্ছি না, আমরা আমাদের ওয়েতে এগিয়েছি। এবং এই যে আমাদের উপরে হামলা হলো, এরপরেও কিন্তু কেউ একবার বলেনি যে নির্বাচন চাই না,
ইনকিলাব মঞ্চের যে কোর গ্রুপ কেউ একবার ওই কথাটা বলে নাই, বরং আমরা বলেছি নির্বাচন হইতে হবে, কারণ আমাদের উপর হামলা হওয়ার যে ঘটনা আমরা আশঙ্কা করেছি যে এটাও একটা কারণ ছিল যাতে নির্বাচন না হয়। পরবর্তীতে আমরা দেখেছি যে একটা পোস্টে আলোচিত হয় যে জুমা ও শান্তাকে বুট দিয়ে পালানো হয়েছে, জাবের ভাই গুলিবিদ্ধ হয়েছিলেন। এর পাশাপাশি আমরা দেখতে পাই যে আরেকটা ভিডিও সামনে এসেছিল আমাদের, সেটা হচ্ছে আপনি কোনো একটা নারী পুলিশ সদস্যকে চর মারতে যাচ্ছিলেন, চর মারতে উদ্যত হচ্ছিলেন কিংবা চর মারছিলেন আর কি। তো এই দুটো পোস্ট বা এই দুটো ঘটনা কম্পেয়ার করে আমরা কি বলতে পারি যে আপনি নারী সদস্যদেরকে বা নারী পুলিশ সদস্যদের গায়ের উপরে হাত তোলার মাধ্যমে তাদেরকে আসলে নিজেদের উপরে আক্রমণ করার জন্য আপনি তাদেরকে উস্কে দিয়েছেন? ব্যাপারটা এরকম না, ব্যাপারটা ছিল আমাদের যে 6 জন থেকে 7 জন ভিতরে আটকে ছিল তাদের সাথে আমাদের সব যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। ওই জায়গায় আসলে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না জেএমআর থাকার কারণে। তো আমি যখন তাদের কাছে যেতে চাই, আমাদের 2-3 জন যেতে চাই, তাদের কাছে যাইতে দেবে না, আবার তাদেরকেও বাইরে আসতে দিবে না, এরকম একটা পরিস্থিতি। তো সেই পরিস্থিতিতে আমাকে ভিতরে যেতে হবে, আমার যে 10 জন মানুষ তাদেরকে আনতে হবে। তো আমরা যখন ভিতরে যেতে চাই তখন আর কি তারা, শুধু সেদিন না তার আগের রাতে যখন আমরা অবস্থান করছিলাম তখনই তারা অস্ত্রশস্ত্র নিয়ে রেডি ছিল আমাদের উপর লাঠিচার্জ করবে। তো কোনো কারণে তারা করেনি, হয়তো প্রধান উপদেষ্টার কারণে বা অন্য যে কারো কারণে আমি জানি না। তো পরের দিন যখন আমি ঢুকবো তখন হচ্ছে প্রথমেই তারা যেটা করে বলে যে মানে জুলাই নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে, প্রভোগ করার চেষ্টা করে এবং বলে যে মানে এদেরকে মেরে ফেলে দিলে কি সমস্যা আসছে, মানে হাদি, এই টাইপের বিভিন্ন মন্তব্য করার চেষ্টা করে। তো আমি যখন ভিতরে ঢোকার চেষ্টা করছিলাম আমাদেরকে কিছুতেই ঢুকতে দেবে না। তো আমিও বলছি আমি এখান থেকে আমার ভাইদেরকে না নিয়ে যাব না। তখন তারা কি করে, তাদের হচ্ছে নেম প্লেট খুলে ফেলে, প্রত্যেকেই মাস্ক পরা। তো এর মধ্যেই শুরু হয় আমার ফোনটা হচ্ছে আমি আমার একজন এর কাছে দিয়ে দিই, বলি যে তুমি লাইভ করো যে ওরা যে আমাদের গায়ে হাত দিচ্ছে সেটা তুমি দেখাও। তখন অলরেডি আমার দুই হাতে ধরা এবং হচ্ছে অলরেডি আমার মুখে খামচি দেওয়া, আমার মুখে খামচি দিয়ে অলরেডি তখন রক্ত বের হচ্ছে এবং আমার সারা গায়ে আর কি তারা অ্যাসল্ট করছে। তো ওই অবস্থায় যখন সে ফোনটা হাতে নেয় তখন নারী পুলিশ দিয়ে প্রথমে আমাদেরকে আক্রমণ করে। তখন আমি বেসিক্যালি যেটা করি, ওরা যেটা চাইছিল যে আমাকে পায়ে বুট দিয়ে পারাবে, আমার জুতো অলরেডি তখন খুলে যায়, আমি হচ্ছে নিচে পড়ে যাব, তারপর হচ্ছে তারা আমাদের উপর লাঠি চার্জ করবে, এটা তাদের ইচ্ছা ছিল। তো আমি আসলে এইটা যাতে না হয় এই জন্য ওই যে নারী সদস্য তার হাতটা শক্ত করে ধরেছিলাম যাতে আমি পড়লে তাকে সহ সাথে নিয়েই পড়তে পারি, মানে যাতে আমি একা না পড়ি। তো এই জন্য তারা আমাকে ফেলতে পারছিল না। তখন যেটা করে একদম খামচি মেরে আমার মুখ দিয়ে একদম 4-5টা দাগ দিয়ে একদম রক্ত বের হচ্ছিল আর কি নখের দাগের কারণে। তো আমি আসলে তার চেহারাটা দেখার চেষ্টা করছিলাম, যেহেতু নেম প্লেট খুলে ফেলেছে আমি নেম প্লেট দেখতে পাচ্ছিলাম, মাস্কটা খোলার চেষ্টা করছিলাম। তো এই যে মাস্কটা যে খামচি দিয়ে ধরতেছিলাম এটা আসলে ইতে আসে, তো থাপ্পড় আসলে দিতে পারিনি, তবে যখন আমি টানছিলাম তখন সে হয়তো ব্যথা পেয়েছে। তবে আমার যদি সুযোগ থাকতো, সত্যি কথা বলি, আমি কিন্তু মারতাম। মানে আমার গায়ে হাত তুলছে, এর বিপরীতে আমি তার গায়ে হাত তুলবো, এটার আসলে কোনো জাস্টিফিকেশন নাই। আমার গায়ে যে হাত তুলবে তাকে আমি যে রেজিস্ট্যান্স করবো, রেজিস্ট্যান্সের জন্য যদি আমি মানে যে মারবে তার বিচার হবে না, যে রেজিস্ট্যান্স করবে তার বিচার হবে, এরকম যদি হয় হোক, আমার কোনো সমস্যা নাই। তাহলে তো এখানে হাদি ভাইয়ের শত্রুর সাথে ইনসাফ করার যে ব্যাপারটা সেটা আসলে মেনটেন করা হচ্ছে না। শত্রুর সাথে কখন ইনসাফ করবো, যখন শত্রুর সাথে অন্যায় হবে। যে আমার গায়ে মারছে তাকে আমি রেজিস্ট্যান্স করছি, যে রেজিস্ট্যান্স তো তার সাথে বেইনসাফি করা না। আমি যে রেজিস্ট্যান্স করবো সেটা তো বেইনসাফি না, এটা তো আমার মানে নিজেকে বাঁচানোর একটা হচ্ছে কি বলবো, নিজেকে বাঁচানোর একটা উপায় অবলম্বন মাত্র। আমি যদি নিজে গিয়ে তাকে কখনো মারি, যে সে এক সময়, এখন যদি আমি গিয়ে তাকে মারি সেটা হবে বেইনসাফ, যে আমি শুধু তাকে মারলাম। বা একজন পুলিশ সদস্য আমার গায়ে হাত তুললো, এই জন্য আমি সকল পুলিশ সদস্যকে যদি আমি অ্যাকিউজ করি তখন সেটা হবে বেইনসাফি। কিন্তু আমাকে একজন মারছে, আমি রেজিস্ট্যান্স করছি, এটা কীভাবে বেইনসাফি হয়? আপনি অনেকবার অনলাইনে এবং অফলাইনে সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন এবং বিভিন্নভাবে মানুষের কথা দ্বারা বুলিংয়ের শিকার হয়েছেন। এই বুলিংগুলোর পরে আপনার অনুভূতি বা উপলব্ধি আসলে কি? এবং আরও একটা ব্যাপার জানতে চাই, সেটা হচ্ছে কখনো কি এরপরে আপনার মনে হয়েছে যে রাজনীতি ছেড়ে দেওয়া উচিত এই বুলিংয়ের কারণে, অথবা আপনার সুইসাইড করার ইচ্ছা কখনো জেগেছে কিনা? আমি পার্সোনালি অনেক সুইসাইডাল ছিলাম। তো এখন আমার আসলে মানে আমার ব্যাপারটা এরকম হয়ে গেছে যে মরে গেলে মরে যাব, কিন্তু নিজে পার্সোনালি স্বপ্রণোদিতে সুইসাইড হবে এরকম মেন্টালিটি এখন আর নাই। তবে অনেক সময় মনে হয়েছে যে রাজনীতিতে যত থাকবো এই ব্যাপারগুলো চলবে, পার্সোনাল লাইফে হ্যাম্পার হবে, ফ্যামিলি লাইফ হ্যাম্পার হবে, সরে যাওয়া উচিত। তারপর আবার যখন মনে পড়ে যে ভাই যেভাবে বলতো যে তুমি একজনের কারণে যদি আর 10টা মেয়ের লাইফ সিকিউর হয়, আর 10টা মেয়ে যদি সাহস পায়, তাহলে তুমি সেটা কেন করবা না? তো ওই জিনিসটা চিন্তা করে আসলে কখনো সরে যাই নাই, এখনও সে ধরনের প্ল্যান নাই। আমি জানি আমাকে যদি টলানো যায় আর 10টা মেয়ে টলে যাবে, আর যে 10টা মেয়ে কথা বলে তারা আমাকে দেখে বলে। তো এই কাজটা আসলে আমি হইতে দিতে পারি না। রাজনীতিতে তো অনেক মেয়েরাই সাইবার বুলিংয়ের শিকার হয়। অনেক বলতে আসলে যারা রাজনীতি করতে আসে প্রত্যেকটা মেয়ে কোনো না কোনোভাবে সাইবার বুলিংয়ের শিকার। এবং আপনার কি মনে হয় যে এই সাইবার বুলিংয়ের পেছনে কারণ কি? আর আমরা এই সাইবার বুলিং থেকে কিভাবে আমাদের মেয়েদেরকে রক্ষা করতে পারি, বা কিভাবে আমাদের রাজনীতিতে আসা মেয়েরা সাইবার বুলিং থেকে পরিত্রাণ পেতে পারে?
এটা আসলে খুবই ইজি একটা ব্যাপার ছিল যদি বাংলাদেশের আমাদের দুইজন ছাত্র নেতা তারা তথ্য মন্ত্রণালয়ে ছিল, তাদের যদি একটু কষ্ট হইতো, কিন্তু তারা চাইলেই পারতো যে ধরেন যে যেই মেয়েগুলো খুব বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়, যেমন ধরেন আমি হই, ওদিক দিয়ে হচ্ছে ধরেন যে মেঘলা আপু হয়, বা ধরেন যে আপনি হন, বা হচ্ছে এনসিপির যে নুসরাত আবাসম আপু তারা হয়, তো তাদের এই যে তাদের নাম ধরে কখনো গালাগালি করা হলে এটা হচ্ছে সেন্সরে চলে যাবে। এই ধরনের আমি জানি যে এই ধরনের টেকনোলজি আছে, এটুকু যদি তারা করতো তাহলে হচ্ছে পরবর্তীতে বাকি যারা করবে যখন তারা ব্ল্যাক লিস্টে চলে যাবে, আইডি চালাতে পারবে না, তখন আসলে 8-10 জনও সচেতন হইতো বা এই কাজটা করতো না। তো তারা এটা করে নাই। এখনও সরকার চাইলে এটা সম্ভব, কিন্তু তারা এটা করবে না। কেন করবে না আমি বলি, কিছু রাজনৈতিক দল আছে, তারা যখন দেখাইতে পারে যে অমুক রাজনৈতিক দল আমাদের মেয়েদের বিরুদ্ধে কথা বলছে, তখন তার কিছু রাজনৈতিক গেইন আছে। আমার কোনো রাজনৈতিক গেইন নাই। আমি যদি কাউকে দেখাইতে পারি যে আমাকে বুলি করা হচ্ছে, এটাতে আমার 1 পয়সা কোনো লাভ নাই, আমার দলের কোনো লাভ হয় না, বরং আমার দল যেটা হয় যে তারা স্যাড ফিল করে যে আমাদের দলে আসার কারণে মেয়েটা এই হচ্ছে। কিন্তু কিছু রাজনৈতিক দল আছে যারা চায় যে মেয়েরা ভিক্টিমাইজ হোক, এটা দিয়ে অপরপক্ষকে কিছু রাজনীতি করা যাক, এইটা হচ্ছে তাদের মেন্টালিটি। তার মানে এই মেয়েদেরকে সাইবার বুলিং করে তারা আসলে এটাকে ক্যাশ করে রাজনীতি করতে চায়, এই জন্য এটা কখনো বন্ধ হবে না। এবং কিছু মেয়ে আছে যারা সত্যিই এটা চায় না। আমি পার্সোনালি যখন ডাকসুতে এই ব্যাপারগুলো শুরু হয়, তখন আমি অনেক রাজনৈতিক দলের নারীদেরকে আমি অ্যাপ্রোচ করেছি যে চলুন আমরা একসাথে হয়ে একটা কিছু ইনিশিয়েটিভ নিই, যাতে হচ্ছে রাজনীতিতে যে ছেলেরা আছে তারা যাতে বাধ্য হয় যে আমাদের পাশে দাঁড়াইতে, সব পক্ষ। কিন্তু কেউ চায় নাই। এবং উত্তরণে যে পথ বললাম, সরকার চাইলে এটা পসিবল, কিন্তু এটা আসলে জানি না হবে কিনা। রাজনীতিতে এই যে সাইবার বুলিংয়ের ব্যাপারটা অনেকে অনেক সময় বলে থাকেন, বা আমরা অনেক সময় ফেসবুকের কমেন্টে দেখেছি যে আপনি সাইবার বুলিংয়ের শিকার হলেও একজন নারী হিসেবে আপনি আবার একজন রাজনীতি করা বা ক্যাম্পাসে রাজনীতি করছে এমন একটা ছেলেকে গিয়ে কমেন্টে কোনো একটা বাজে গালি দিচ্ছেন, বা আপনি নিজেও, অনেকে বলে থাকে যে আপনি নিজেও সাইবার বুলিং করছেন রাজনীতি করা অন্য আরেকটা ছেলেকে। তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথমত আজকে পর্যন্ত কাউকে স্পেসিফিক্যালি আমি কোনো গালি দিই নাই, এটা কেউ দেখাতে পারবে না। দুইটা ব্যাপারে আমি কখনো কম্প্রোমাইজ করি না। একটা হচ্ছে যখন আওয়ামী লীগ নিষিদ্ধ, এবং আওয়ামী লীগ আমার ভাইয়ের খুনি, এবং আওয়ামী লীগ আমার জুলাইতে 2000 মানুষের খুনি। জুলাইতে যখন আমি আওয়ামী লীগকে বলেছিলাম যে হাসিনাকে ড্যাশ, এটা নিয়ে আমার কোনো গিল্ট ফিলিং নাই, এবং এই হাসিনাকে ফিরাই আনার জন্য যে অ্যাডভোকেসি করবে বা তার পক্ষে যে যাবে তার জন্য আমার কোনো সিম্পেথি নাই। কারণ আমি এখানে গালিটা আসলে হাসিনাকে দিতেছি না, গালিটা আমি ওই স্পেসিফিক পার্সনকে দিচ্ছি না, আমি এখানে ফেসিবাদকে অ্যাড্রেস করে গালিটা দিচ্ছি। আমি এখানে আক্ষরিক করতে কিছু বোঝাচ্ছি না, বরং আমি হচ্ছে হাসিনার ব্যাপারে আমার কোনো কম্প্রোমাইজ নেই। হাসিনাকে নিয়ে যদি কেউ আমার কাছে এসে যদি কেউ একটা খ বা ম বর্গীয় গালি দেয়, আমি তাকে খ বা ম বর্গীয় গালি ফিরাই দেবো। এখানে আমি ওই স্পেসিফিক পার্সনকে বা আক্ষরিক করতে বলছি না। আর এইরকম কখনো হয় নাই যে আমি স্পেসিফিক কোনো একজন পার্সনকে অমুক দেশ এরকম কিছু আমি কখনো বলছি, এরকম কোনো স্ক্রিনশট কেউ কখনো দেখাইতে পারবে না। এনসিপির ক্ষেত্রে এরকম একটা ঘটনা হয়েছিল সেদিন, যেটা হয়েছিল হাসিনাকে যে নিষিদ্ধ বা আওয়ামী লীগ যে নিষিদ্ধর ব্যাপারে আমরা জানি যে নিষিদ্ধ হয় নাই, কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। তখন তারা হচ্ছে মিষ্টি বিলাচ্ছিল। তো স্বাভাবিকভাবেই যেটা আমরা মানুষকে জানানো, মানে ওই মুহূর্তে এটা বিট্রায়াল যে হয়েছে, এটা তো আজকে এসে আপনারা সবাই বুঝতেছেন। তো ওই মোমেন্টে যখন সাথে সাথে জিনিসটা আমি ক্যাচ করতে পারি, আমি হচ্ছে আমাদের ইনকিলাব মঞ্চে জাবের ভাইকে বলি যে ভাই এটা তো এরকম হয়েছে। তখন আমরা সবাই মিষ্টি খেয়ে ফিরে আসতেছি, সব মানুষ ঘরে ফিরে যাইতেছে। তখন জাবের ভাইকে বলি যে আপনি কাইন্ডলি গিয়ে বলেন মাইকে কেউ যাতে ফেরত না যায়, এটা একটা পুরো বিট্রায়াল হয়েছে আমাদের সাথে। তো এইটা যখন বলতে যাবে তখন এনসিপির একজন এসে সে হচ্ছে ম্যাক কেড়ে নিয়ে, মানে কাইন্ড অফ জোর করে ম্যাক কেড়ে নিয়ে ইনসাল্টিং ওয়েতে বলে যে না ওইটাই আপনারা কি জানেন বা এই টাইপের। কে বলেছিল এনসিপির? একজন, আমি এখন নাম মনে করতে পারছি না বা তার নাম না বলি। এবং আমি 2 দিন পর দেখি যে সে মানে বিভিন্ন জায়গায় আমাকে বেয়াদব উগ্রবাদী বলে। আমি তো তাকে চিনি না। আমি আসলে মানে আমার তখন শুধু মাথায় ঢুকে কি যে সেবোটেজ, শুধু সেবোটেজ, এই চিন্তা ছাড়া কিছুই করতে পারে না। পুরা ইন্টারিম আমলে এত বেশি সেবোটেজ হয়েছে, প্রত্যেকটা আন্দোলনে সেবোটেজ হয়েছে। তো আমি আসলে সে এনসিপির কে না কি আমি জানি না। পরে শুনলাম যে সে এনসিপির নেতা। তো তখন যখন সে আসলে তখন তো আসলে আমরা কেউ কাউকে বিশ্বাস করতাম না, সত্যি কথা হচ্ছে এটা। এখন আমরা যেরকম ইউনাইটেড, তখন আমরা সেরকম ইউনাইটেড ছিলাম না। তো আমার তখন মনে হয়েছে যে এনসিপি কোনোভাবে আর কি এটার সাথে কম্প্রোমাইজড। তো ওই জিনিসটা আসলে নিতে পারিনি। হাসিনার সাথে কেউ কম্প্রোমাইজড হবে এবং তাকে আসলে আমি নিতে পারবো, এটা আমার পক্ষে পসিবল না। এখন তো ভাই শাহাদাতের কারণে একটা জিনিস বাড়ছে, কিন্তু তখন আমি যখন ফার্স্ট ভিক্টিমাইজ হয়েছি আওয়ামী লীগের কারণে হয়েছি। আমাদের উপর যে লাইফ থ্রেট, এগুলো আওয়ামী লীগের কারণেই ছিল। আমার যে 2000 শহীদ
ভাই বোন আছে তারা আওয়ামী লীগের কারণে হয়েছে, এটাই আমার মাথায় কাজ করে। এবং আমি আসলে কথা দিতে পারতেছি না যে আওয়ামী লীগ ইস্যু আসবে আর আমি হচ্ছে এরকম আমাকে একটা গালি দিবে আমি গালি ফিরাই দেবো না, এটুকু সুশীলা মনে হয় আমি হইতে পারবো, আমার মনে হয় না। গালির ইস্যু যেহেতু এসেছে, আর একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা দেখেছি যে অনলাইনে যে বট আইডিগুলো আছে, এখন অনেক বট আইডি আছে যারা তাদের আইডিতে বা প্রোফাইলে হাদি ভাইয়ের ছবি দেওয়া, হাদি ভাইয়ের পিকচার প্রোফাইলে দিয়ে তারা বিভিন্ন মেয়েদের কমেন্টে গিয়ে গালাগালি করছে এবং অকথ্য ভাষায় সেগুলো গালাগালি করছে। এবং সেই ব্যাপারগুলো যখন আমাদের সামনে আসে তখন মানুষের মনে এই ধারণার জন্ম হয় যে হাদি ভাইয়ের ফলোয়ার যারা আছেন বা তাকে যারা অনুসরণ করেন তারা স্পেসিফিকভাবে এই বট আইডিগুলো চালাচ্ছে বা তারা স্পেসিফিকভাবে নারীদেরকে অবমাননা করছে। বিষয়টা আসলে এরকম কিনা? আচ্ছা, বিষয়টা কীরকম সেটা আমি বলি। তাদের হচ্ছে আইডিতে হাদি ভাইয়ের ছবি, তারা সব মেয়েদেরকে গালি দিচ্ছে, কিন্তু তাদের প্রোফাইলে কেউ যদি গিয়ে দেখেন সব হচ্ছে হয় আওয়ামী লীগের অথবা জাতীয়তাবাদী পোস্ট, মানে কাইন্ড অফ ইনকিলাব মঞ্চের বিপক্ষে পোস্ট। তো যে আসলে হাদি ভাইয়ের ছবি ডিপিতে লাগাইছে সে আসলে ভালোবেসে লাগায় নাই, তার উদ্দেশ্যই এটা যাতে সে এটা বলাইতে পারে, বিভিন্ন মেয়েদেরকে দিয়ে বলাইতে পারে যে হাদির ছবি ডিপি দিলে যারা দেয় তারা হচ্ছে গালাগালি দেয়, এই নেগেটিভটা প্রতিষ্ঠা করা। আমি আজকেই 4-5টা পোস্ট করেছি যেখানে তারা সবাই মিলে হাদি ভাইয়ের ছবি লাগাইছে এবং লাগাই মেয়েদেরকে গালাগালি করতেছে, এবং গালাগালি করার আগে তারা মানে তারা এই নেগেটিভটা এস্টাবলিশ করতে চায় যে শহীদ হাদি এরকম ছিলেন, সে মিসোজিনিস্ট, সে হচ্ছে রেপিস্টদের সর্দার। কিন্তু পার্সোনালি যদি আমরা একটু পরম্পরা দেখি যে কাদের এই পরম্পরাটা আছে, তাহলে ওই দুই দলেরই নাম আসে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমরা দেখেছি যে ডাকসুর আগে আপনি হিজাব মেনটেন করতেন না এবং তখন স্কার্ট পরতেন, তখন বেশ সুন্দর এবং শৌখিনভাবে চলাফেরা করতেন। তো ডাকসুর পরবর্তীতে আমরা দেখেছি যে আপনি হিজাবটা মেনটেন করা শুরু করলেন বা সুন্দর করে হিজাব করা শুরু করলেন। মানুষের মাঝে এমন একটা ধারণা প্রচলিত আছে যে ডাকসুর আগে আপনি যে হিজাবটা ব্যবহার করতেন না, এটা শিবির প্যানেল বা আপনাদের দ্বারা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, আপনাকে পোর্ট্রে করা হয়েছে এভাবে শিবির কর্তৃক যে আপনি একজন নন হিজাবি, এবং নন হিজাবিকে অ্যালাউ করে শিবির একটা লিবারেল ধরনের আচরণ মানুষের কাছে এক পোর্ট্রে করে সেটার মাধ্যমে তারা মানুষের ভোট অর্জন করতে চেয়েছে, শিক্ষার্থীদের ভোট অর্জন করতে চেয়েছে। তো এই ব্যাপারটা আসলে কীরকম যে ডাকসুর আগে হিজাব শুরু না করে পরবর্তীতে ডাকসুর পরে হিজাব শুরু করে, এবং এটা নিয়ে মানুষ যা ভাবছে সেই ভাবনাটা আসলে সত্যি কিনা? প্রথমত হচ্ছে আমি হিজাব শুরু করি ক্লাস 9 থেকে, বোরকা পরা শুরু করি। আমার প্রচুর বোরকা পরা ছবি আছে ক্লাস 9 থেকে ভার্সিটি ফার্স্ট ইয়ার পর্যন্ত। ভার্সিটি ফার্স্ট ইয়ারে মানে এখানকার এটা আমি কাউকেই দোষ দিব না, এভাবে বলা উচিত না যে ভার্সিটিতে এটা হয়, কিন্তু ট্রুলি এটা হয়। তো সোশিয়াল পার্সপেক্টিভের কারণে আমি পড়ি নাই, মানে আমার মনে হয়েছে যে আমি এভাবে চললে স্মার্ট দেখায়, এটা আমার ভুল ধারণা হোক বা যাই দেখুক, মানে আমি কখনোই এই ধরনের পোশাক নিয়ে আমি জাজমেন্টালে যাবই না। একটা কথা একটু বলে, আপনি যেটা বললেন যে আমি আগে সুন্দর শৌখিনভাবে চলতাম, এখন হিজাব করি, আমি জিজ্ঞেস করতে চাই যে আমাকে কি এখন সুন্দর লাগে না? আমি কিন্তু বলেছি যে সুন্দরভাবে হিজাব মেনটেন করেন, আমি আগেরটাকে সুন্দর বলেছি, পরেরটাকে সুন্দর বলেছি, হয়তো আপনি সেটা খেয়াল করতে পারেননি। থ্যাংক ইউ সুন্দর বলার জন্য। তো ব্যাপার হচ্ছে যে আমার ব্যাপারটা একদিনে আসে নাই। তখন আমার যে হিজাব না পরা এটা নিয়ে আসলে কারোর কোনো সমস্যা ছিল না, সমস্যা ছিল শুধু একটা রাজনৈতিক দলের, যারা হচ্ছে আমাকে নর্তকী ডেকে বিভিন্ন পোস্ট করে এদের। তো যখন আমি প্যানেলে যাই তখন আসলে প্রথম দিন আমি মাথায় হিজাব দিয়ে যাই, মানে মাথায় ওড়না টেনে দিয়ে যাই, কারণ আমার মনে হচ্ছিল যে মানে আমাদের একটা টেন্ডেন্সি আছে না যে বাংলাদেশে দেখবেন যে যখনই ভোট আসে আমি মনে হয় প্রথম মানুষ যে এই অ্যাকিউজ, মানে যাকে এই অ্যাকিউজটা করা হয় যে ভোটের জন্য হিজাব না দেওয়া, সবাইকে অ্যাকিউজ করা হয় যে ভোটের জন্য হিজাব পরা, মাথায় কাপড় দেওয়া, টুপি পরা। আমি মনে হয় বাংলাদেশের ইতিহাসে প্রথম যাকে মানে এই কিউজটা করা হয়। তো এই ধরনের আসলে কোনো চিন্তাভাবনা ছিল না, এত কমপ্লেক্স ও মানুষও আমি না, আমি খুবই খোলামেলা এবং খুবই ওপেন একজন মানুষ। আমার তখন হিজাব ছিল না, বা আমি মনে করতাম না যে এটা কোনো রাইট ডুইং রং ডুইং, এই ধরনের কোনো চিন্তাভাবনা আমার ছিল না। ডাকসুর পরে মানে আমি যখন আসলে ওই টাইমে প্রচুর আসলে মেন্টাল আনস্টেবিলিটির মধ্য দিয়ে গেছি, তো মানে ওই পিরিয়ডটা আমার একটা পুরো লাইফের কি বলবো, ডাকসুর আগে থেকে শুরু করে ডাকসুর ওই পিরিয়ডটা আমার জন্য খুবই একদমই ছিল। তো ওই টাইমে না আমি আস্তে আস্তে করে মানে পিস যখন মানুষ খুঁজে, তো তখন আসলে মানে আল্লাহর প্রতি বা নামাজের প্রতি, মানে বলাটা আসলে উচিত না, মানে ভার্সিটি আসার পর আমি আসলে রেগুলার নামাজও পড়তাম না, এরকম একটা টাইম ছিল। তো যখন আসলে জীবনে একটা ভালো মানে এরকম অনেকগুলো ইনসিডেন্ট হচ্ছে, মানুষের মাধ্যমে এত কষ্ট পাচ্ছি, মানুষের এত গালাগালি সব কিছু, মানুষ যে পিস খুঁজে, তো সেটা যখন আমি নামাজের মাধ্যমে গেলাম তখন আস্তে আস্তে রেগুলার নামাজ পড়ছি, হিজাব পড়ছি। তো ওই মাধ্যমে আর কি আস্তে আস্তে যখন ইসলাম চিনতে শিখলাম, বুঝতে শিখলাম। আমি তো কখন আসলে ওই রকমভাবে হয় নাই, আমি যে ক্লাস 9 হিজাব বোরকা পড়তাম ওটাও হচ্ছে সোশ্যাল কারণে, সবাই পড়ে, মেয়েরা বড় হলে আমার এলাকায় সবাই বোরকা পড়ে, ওরকম পড়া, বুঝে শুনে পড়া না। তো
এই টাইমটা আসলে আমার বুঝে শুনাই পড়া যে এইটুকু করা উচিত। এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড ছিল। হ্যাঁ, এটা একটা মানে ওই পিরিয়ড। তো মানে আমি তখন একটা কথা বলেছিলাম যে আমি নন হিজাবিদের প্রতিনিধি হিসেবে প্যানেলে এসেছি, তো আমি এখনো পর্যন্ত তাদেরকে এটা বলতে চাই যে আমি এখনো পর্যন্ত তাদের প্রতিনিধি হিসেবেই কাজ করছি। যখন একটা মেয়েকে আসলে হিজাব না পরার জন্য অ্যাকিউজ করা হয়, সেটার জন্য আমি যেরকম প্রতিবাদ করছি যে পড়ছে তার জন্য যখন করা হয় সেটা নিয়েও আমি প্রতিবাদ করছি। আমরা আপনার একটা পোস্ট দেখেছিলাম, আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন যে আমাকে আসলে শিবির আসলে আমার মায়ের মতো, আমার মা যেভাবে আমাকে জোর করে বোরকা পরায় শিবির জোর করে বোরকা পরিয়ে দিয়েছে। তো এরকম একটা স্ট্যাটাস আমরা দেখতে পেয়েছিলাম। না, যেভাবে আসলে ন্যারেটিভটা বলা হয় যে শিবির আমাকে জোর করে হিজাব পরিয়েছে এরকম বলা হতো। তো পরে আমি যখন বাসায় গেলাম তো আম্মু আর কি প্রায় সময়, মানে এটা তখন না, এর আগে থেকে যখন আমি ইনকিলাব মঞ্চ করি আম্মু প্রায় সময় আমাকে কল দিয়ে বলতো যে মাথায় কাপড়টা দিলে কি হয়, হিজাবটা পরলে কি হয়। মানুষজন মানে আমার নানি বিশেষ করে গ্রাম অঞ্চলে মানুষ যেরকম হয় আম্মুকে মানে বকাঝকা করে যে ওখানে গিয়ে মেয়ে কীরকম হয়ে গেল। এটা তো একটা সোশ্যাল মানে দৃষ্টিভঙ্গি, এটা আমি চেঞ্জ করতে পারবো না। এই মানে বিশেষ করে ওই বয়সের মানুষদেরকে আমি চেঞ্জটা করতে পারবো না। তো তখন আমি বলতাম যে কেন, আমি কি মানে এমন কি হয়েছে যে কত মেয়ে এই টাইপের আর কি। তো যখন আমি গেলাম আম্মু আর কি, আমি ডাকসুর পরপর মাত্র গেছি, তখন আর কি আম্মু আমাকে বলছে যে বুরকা না পরলে আমাকে নিয়ে বাইরে যাবে না। তো মানে এই জন্য আমি তখন বোরকা বললাম, তখন মজা করে দিলাম যে আসল শিবির তো মানে এটা মজা করেছিল, নিতান্তই মজা চলেছিল। আপনাকে আমরা নারী শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানের দিন দেখতে পেয়েছিলাম। আমাদের ছোট্ট একটা প্রশ্ন আছে, আপনি কি নারী শক্তিতে কিংবা এনসিপিতে যোগ দিচ্ছেন? না, আমি এখনো পর্যন্ত আমার এই ধরনের কোনো মানে আমি কোনো রাজনৈতিক দলে যাবো এরকম কোনো চিন্তা ভাবনা নাই। আমার লং রান ইনকিলাব মঞ্চ নিয়েই আমাদের প্ল্যান, আমাদের সাংস্কৃতিক বিপ্লবটাই আমাদের প্ল্যান। তো শহীদ উসমান বিন হাদিও যেরকম কোনো রাজনৈতিক দলে যান নাই, নিজে স্বতন্ত্র জায়গা থেকে ইলেকশনে গিয়েছেন। আমরা জানি না আসলে ভবিষ্যতে কোনো রাজনৈতিক মানে এইটা আসলে কোনো প্রেডিকশন দেওয়ার মতো ব্যাপার না, এটা খুবই মানে আনসার্টেন একটা ব্যাপার। যেহেতু আমার পার্সোনালি প্ল্যান হচ্ছে আমি ইনকিলাব মঞ্চ নিয়ে কালচারাল যে ওয়ার্ডটা নিয়ে সেটা নিয়েই আগাবো। তো নারী পক্ষের যে ব্যাপারটা ছিল যে আমি ইনভাইটেড গেস্ট ছিলাম, তাদের যেহেতু আরও অনেকেই ছিল ইনভাইটেড গেস্ট, তো তাদের মনে হয়েছে ডাকসু থেকে একজন আসা উচিত, এবং যে পরিমাণ পুলিশ সাইবার সেই ব্যাপারগুলো ঘটে, তো তারা আমাকে ইনভাইট করেছিল, আমি গিয়েছিলাম। আপনি যেভাবে রাজনীতি না করে সিঙ্গেল অ্যাক্টিভিজম করার চিন্তাভাবনা করছেন, তো এরকম চিন্তাভাবনা তো আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়েরও ছিল, এবং অনেকে বলে থাকে যে তিনি যদি এইভাবে একা একা অ্যাক্টিভিজম না করে তিনি যদি আসলে রাজনৈতিক দলে যুক্ত থাকতেন কিংবা রাজনীতিটা করতেন অ্যাক্টিভিজমের বদলে, তাহলে হয়তো তার বিচারটা দ্রুত পাওয়া সম্ভব হতো, বা তাকে হয়তো এইভাবে টার্গেট করা হতো না। তিনি সিঙ্গেল অ্যাক্টিভিজম করেন দেখে তাকে টার্গেট করা হয়েছে। তো ব্যাপারটা কি আসলে ওরকম কিনা? কিছুটা ওরকম। আমাদের নিজেদেরও একটা মানে জায়গা ছিল যে আমাদের একটা রাজনৈতিক ব্যাকআপ নাই বলেই হয়তো আমাদেরকে বেশি টার্গেট করা যায় বা আমাদেরকে বেশি করা যায়। তবে এই ব্যাপারে যেটা হয়েছে যে একটা রাজনৈতিক দলে থাকলে না সাধারণ মানুষের ভালোবাসাটা পাইতাম না, বা সাধারণ মানুষ আমাদেরকে অন করতে পারতো না। যেভাবে এখন দলমত নির্বিশেষে শহীদ ভাই ওসমান হাদি ভাইকে যেভাবে অন করতে পারে, তার ব্যাপারে কথা বলতে পারে, ভালোবাসতে পারে, যদি সেটা এক্সপ্রেস নাও করে তাও তারা যে আমাদেরকে ভালোবাসে সেটার বহু প্রমাণ আমরা পেয়েছি। তো একটা রাজনৈতিক দলে গেলে মানে একটা ট্যাগ লেগে গেলে, ওটা আসলে ট্যাগ বলতে খারাপ তো বুঝছি না, যে একটা যদি আমাদের সাথে একটা ট্যাগ লাইন লেগে যায়, সেটা তো আসলে এটা আসলে চেষ্টা করে যাতে আমাদেরকে ওই যে জনমানুষের ভালোবাসা থেকে বিচ্ছিন্ন করা যায়, এটা চেষ্টা করা হয়, কিন্তু এটা এখনো পর্যন্ত সফল হয় নাই। কারণ ইনকিলাব মঞ্চ আসলেই কারো পকেটে যায় নাই, এটা মানে মোটামুটি শিওর করতে পারি আমি একজন এক্সিকিউটিভ মেম্বার হিসেবে। সম্প্রতি জাবের ভাইকে জুলাই আন্দোলনে তার ভূমিকা কী ছিল এরকম প্রশ্ন করা হয়েছে, এবং তার উত্তর হিসেবে তিনি বিভিন্ন ছবি এবং ভিডিও পোস্ট করেছেন। তো একইভাবে অনেকে প্রশ্ন তুলছে যে জুমার জুলাই আন্দোলনে কী ভূমিকা ছিল। তো আমরাও দর্শকের সেই প্রশ্নটা আপনাকে করতে চাই যে জুলাই আন্দোলনে আপনি কিভাবে ভূমিকা রেখেছিলেন? আমার আসলে কোনো ছবি ছিল না, তো ফরচুনেটলি বা আনফর্চুনেটলি জানি না, আমার হচ্ছে এক সিনিয়র ভাই মুসাব আবদুল্লাহ খন্দকার, সে হচ্ছে তার গ্যালারি ঘাটতে গিয়ে আমার হচ্ছে 16 জুলাই বা 15 জুলাইয়ের একটা ছবি পেয়েছে। তো সেই ছবি সে আমাকে পাঠিয়েছে, যে সেখানে আবার অবশ্য আমাকে কমপ্লিটলি দেখা যাচ্ছে না, আমার নাক মুখ দেখা যাচ্ছে, সেটা দেখে সে চিনতে পেরে আমাকে পাঠিয়েছে। তো ফরচুনেটলি আমার একটা জুলাইয়ের ছবি পাওয়া গেল। তো ওই সময় যে আসলে ব্যাপারটা যেরকম ছিল, আমি যেহেতু বিসিএস ওরিয়েন্টেড ছিলাম, বা আব্বু আম্মু যেহেতু মানে আমাকে অনেক দূরে পাঠিয়েছে, তারা এইসব ব্যাপার পছন্দ করতো না, আমি চেষ্টা করতাম যাতে আমাকে কোথাও দেখা না যায়। মানে এটা ভয়ের জায়গা থেকে না, এটা যাতে আব্বু আম্মু আমাকে পরবর্তীতে আন্দোলনে যেতে বাধা না দেয় এই জন্য। কেন সেটা বলি, আপনি কি আন্দোলনে রেগুলার যেতেন? তো আমি প্রত্যেক দিনই যেতাম, সেই গিয়ে আবার ছবি ভিডিও পোস্ট করতাম। আমার প্রচুর এরকম মানে আমি নাই, কিন্তু আন্দোলনের প্রচুর ছবি ভিডিও। কত তারিখ পর্যন্ত ছিলেন আন্দোলনে? আমি 5 তারিখ যেদিন শুরু হয়, যেদিন রাজুতে শুরু হয়, সেদিনই আমি প্রথম গিয়েছিলাম।
5ই জুন সেদিন পরিবেশ দিবস ছিল, আমার মনে আছে। আমার একটা বিতর্ক ছিল, সেটা শেষ করেই আমি যখন রিফাত রশিদ রাজুতে দাঁড়ালো তখন আমি প্রথম গিয়েছিলাম। এরপর হচ্ছে 27 জুন থেকে মেবি শাহবাগে বসা শুরু হয়, তখন থেকে আমি আন্দোলনে যাই। এবং 14 তারিখ যখন হচ্ছে মেয়েদের উপর আক্রমণ করা হলো তখন আমি ইনজিওর 15 হয়। জুলাই। হ্যাঁ, 14 জুলাই রাতে হচ্ছে যে হয়, 14 জুলাই রাতে সবাই শেখ নেমে আসে। হাসিনার 15 জুলাই হচ্ছে যখন মানে আক্রমণ করা হয়, তখন সবার আগে যে ঢিলটা পড়ে সেটা না আমার উপর পড়ে। তো আমি আসলে বুঝতে পারিনি যে কি হইতেছে। আমি ভাবছি ওরা আমাদের পক্ষের, ওরা আমাদের সাথে জয়েন করতে আসতেছে। আমি ভাবছি মাথার উপর দিয়ে ঢাল পড়ছে, পরে দেখি যে না, ইট মারতেছে। তো ওই টাইমে যখন আমি ইনজিউর্ড হই, আমি একটা পোস্ট দিই। এই পোস্ট দেওয়ার পর মোটামুটি আমার সব আত্মীয় স্বজন আমাকে কল দিয়ে এই করে, মানে আমি যাতে আর আন্দোলনে না যাই। পরে আমি মানে কাইন্ড অফ পোস্টই ডিলিট করে দিছি এবং আব্বু আমাকে বলছি যে দেখো আমার সারা শরীরে কোথাও কিছু হয় নাই। আমার হাতে তখন সিভিয়ারলি আমি ইনজিউর্ড হই, আমার এই আঙুলটা মোটামুটি ভাঙা অবস্থায় ছিল। তো তারপরে জুলাই আন্দোলনে আপনি আহত ছিলেন? হ্যাঁ, মানে ওটা অত সিভিয়ার না। আমাদের যত আন্দোলনে যত শহীদ এবং আহত আছে ওই তুলনায় আমার আঙুলে ব্যথা পাইছি, এটা কোনো সিরিয়াস কিছু না। বাট 15 জুলাই একজন আহত ছিলেন। হ্যাঁ, 15 জুলাই আমি হচ্ছে প্রথমে যে ঢিলগুলো মারা হচ্ছিল ছুটতে ছুটতে মধুর পাশ থেকে বের হয়ে, তারা যে আমাদের ওই মল চত্বরের দিক দিয়ে ইন্টারন্যাশনাল হলের সামনেই আমি ছিলাম, মাইকের পাশেই ছিলাম। মেয়েরা যে একদম সামনে ছিল না, ওই মেয়েদের সামনেই একদম সামনের সারিতে আমি ছিলাম। এবং ওখানে আর কি সবার আগে যেহেতু ওইটা আমার পরে তো পরে আমি হচ্ছে ইন্টারন্যাশনাল হলেই আমি আশ্রয় নিই। ওখানে আরও অনেকেই বেশ ভালো মতো ইনজিউর্ড ছিল, তাদেরকে আমরা চিকিৎসা দিয়ে আমি অনেকজনকে হচ্ছে হাসপাতালে নিয়ে যাই। আমার সাথে ছিল হচ্ছে ছাত্র ফেডারেশনের আরমান ভাই। তো আমি আসলে বলতে চাই না যে আমার কোনো ভূমিকা ছিল, এই ধরনের কোনো ভূমিকা আমি ক্রেডিট নিতে চাই না। আন্দোলনে আমাদের প্রচুর শহীদ আছে যাদের নামও কেউ জানে না। তো তাদের যদি আন্দোলনে তো সবাই আসছে, কেউ যদি লাইমলাইটে না থাকে, কেউ যদি নেতৃত্বে না থাকে, তার কোনো অবদান নাই, এটা বলার কোনো সুযোগ আসলে নাই। বর্তমানে যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে, আপনার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের ভূমিকা সম্পর্কে বা সরকার আসলে জুলাই সনদ বাস্তবায়ন করবে কিনা এইটা সম্পর্কে আপনার মতামত কি? প্রথমত তারা যে মানে জনগণের সাথে যে দ্বিচারিতা করলো, প্রথমত তারা বলছে যে হ্যাঁ ভোট দিতে, পরবর্তীতে তারা এই অধ্যাদেশটাই বাতিল করতেছে। এবং কখনো কখনো তারা এই যুক্তি দেয় যে তারা নোট অফ ডিসেন্ট সহ মানে যেগুলো তারা নোট অফ ডিসেন্ট দিচ্ছে সেগুলো বাদে তারা সব মানে করবে। তো নোট অফ ডিসেন্টটা যখন হচ্ছে জুলাই গণভোটে যখন হ্যাঁ পাস হয়েছে, তখন তো আসলে নোট অফ ডিসেন্ট থাকে না, বা এটার তো আসলে ভ্যালিডিটি কম। কারণ 79% খুব সম্ভবত মানুষজন ভোট দিয়েছে হ্যাঁ ভোটের পক্ষে। 79% মানুষ মানে বিএনপি ভোট পেয়েছে কত পার্সেন্ট? 63% না 43%, আমি এক্স্যাক্টলি মনে 63% খুব সম্ভবত। 63%-এর চেয়ে তো 70% বেশি। তার দলের লোকজনই চেয়েছে যে এই সংস্কারগুলো হোক। তো এই ব্যাপারে যে সরকার দ্বিচারিতা করছে, এটা তো জনগণের আকাঙ্ক্ষার সাথে বেইমানি, জুলাইয়ের সাথে বেইমানি। তো যেহেতু তাদের এই যে ক্ষমতায় আরোহণ, সেটা তো তারা 17 বছর আন্দোলন করে পারে নাই, 31 দফা দিয়ে পারে নাই, এটা আসছে 9 দফার মাধ্যমে, 1 দফার মাধ্যমে। তো এই 1 দফাকে যদি তারা অস্বীকার করে, তাহলে হয়তো আমার মনে হয় যে লং রানে তারা আসলে যেভাবে মানুষের আস্থাটা পাইছে সেটা বেশি দিন থাকবে না। জুলাই সনদ বাস্তবায়নের পেছনে সরকারের এই অনীহার কারণ কি? আমার মনে হয় যে এটার একটা কারণ যে জুলাইয়ের যে পুরো ক্রেডিট এটা আসলে তাদের ঘরে তোলা যায় নাই। তো এই জন্য খুব সম্ভবত তাদের এক ধরনের ইনসিকিউরিটি আছে। জুলাই যদি থেকে যায় তাহলে এনসিপি কিছুটা শক্তিশালী হয়, কখনো কখনো জামাত শিবির শক্তিশালী হয়। তো কেউ তো চায় না যে অপোনেন্ট পার্টিগুলো শক্তিশালী হয়ে উঠুক, এজন্য তাদের হয়তো এই অনীহাটা। অন্যান্য আরও অনেক কিছু প্রচলিত আছে, আমরা আসলে সব বিশ্বাস করতে চাই না, মানে কত কথাই তো আসলে রটে। তো এই সব আসলে আমরা বিশ্বাস করতে চাই না। আমরা বিশ্বাস করতে চাই যে এই যে বিএনপি, সেটা শহীদ জিয়া বেগম জিয়ার যে ধারা সেটাতেই ফিরে যাবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ হাদী হত্যার বিচার সুনিশ্চিতভাবে সম্পন্ন করতে পারবেন, এই আস্থা আপনাদের আছে কিনা? আমরা আসলে কারোর উপরেই আস্থা রাখতে পারছি না, কারণ যে প্রশাসন দিয়ে তারা এসব করবে সেই প্রশাসনটা এখনও আসলে যে ফেসিবাদী প্রশাসনই, সেটা তারা ঢেলে সাজায় নাই, সেটা নিয়ে তাদের কোনো আগ্রহও নাই, বরং ওটার সাথেই তারা অ্যাডপ্ট করছে। নিজেদের একটা চিন্তাভাবনা এনে একটা নতুন কিছু ইনোভেটিভ কিছু ইন্ট্রোডিউস করে তারপর হচ্ছে তারা নিজেদের মতো সরকার চালাবে, এটা এখনও পর্যন্ত যেহেতু বেশ কিছু দিনই হয়ে গেছে। এটা যদি আওয়ামী লীগ সরকার থাকতো তারা 7 দিনের মধ্যে এটা এনশিওর করতো। তো যেহেতু এটা ইন্টারিমেও হয় না এবং এখনও হইতেছে না, বরং পুরানো যে ধারা আছে সেটাতেই তারা নিজেদেরকে মানিয়ে নিচ্ছে। তো এই ব্যাপারে আসলে কিছুটা সন্দিহান যে পসিবল কিনা। তবে আমার মনে হয় যে তারা আন্তরিক, যেহেতু তাদের সর্বোচ্চ নেতা প্রধানমন্ত্রী যেহেতু শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করেছে, তাকে সে ওন করে, তো এই জায়গা থেকে আমরা মনে করি যে তারা নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে।
নির্বাচনের পর একটি বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, সেটা হচ্ছে যে শহীদ শরীফ ওসমান হাদী ভাইয়ের কবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত, তো সেখান থেকে কবর সরানোর ব্যাপারে একটা আলোচনা বা সমালোচনা হয়েছিল আর কি। তো এইটা নিয়ে আপনাদের বক্তব্য, মতামত বা মন্তব্য কি, যে যারা কবর সরাতে চেয়েছে তারা আসলে কেন চেয়েছে? প্রথমত তাদের ইনসিকিউরিটি, যে শহীদ শরীফ ওসমান বিন হাদী তো আজীবন, তিনি শহীদ হয়ে যাওয়ার পরেও আধিপত্যবাদী শক্তি যারা ফেসিবাদ কায়েম করতে চায়, যারা ফেসিবাদকে ফিরায় আনতে চায়, তাদের সবার জন্য শহীদ শরীফ ওসমান বিন হাদী গাত্রদাহ হয়ে থাকবে। তো স্বাভাবিকভাবে তারা জেলাস, স্বাভাবিকভাবে তার এই জেলাসি তাদেরকে ইম্পালসিভ করে তুলে। তো এই জন্য তারা আসলে ভেবেছিল যে প্রধানমন্ত্রীকে একটু যদি তেল দিয়ে এটা যদি সরানো যায় তাহলে হয়তো জনগণকে একটু বিচ্ছিন্ন রাখা যাবে। কারণ হাদী ভাই এই জায়গায় থাকলে হাদী ভাইয়ের কবরে যে যাবে, যে দোয়া করতে যাবে, তার ভিতরে ওই যে ফেসিবাদ বিরোধী যে স্পৃহা সেটা সবসময় জাগ্রত থাকবে। তো এই জন্য তারা এটা সরাতে চেয়েছে। ধন্যবাদ যে প্রধানমন্ত্রী কখনো এটার মানে পক্ষে গিয়ে কোনো ধরনের করে নাই। তো এটা যদি কেউ চেষ্টা করতে চায় করতে পারে, তারপর কি হয় সেটা জনগণ দেখাবে। বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। জুলাই অভ্যুত্থানের আগের যে আমল ছিল, অর্থাৎ শেখ হাসিনার আমল, পরবর্তীতে জুলাই গণ অভ্যুত্থানের পরে ডক্টর ইউনূসের যে শাসনামল এবং বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে শাসনামল চলছে, তো এই তিনটার মধ্যে কম্পেয়ার করতে বললে আপনার কাছে সবচেয়ে ভালো কোনটা মনে হবে এবং কেন মনে হবে? হাসিনার আমলকে তো ভালো বলার কোনো সুযোগ নাই। একটা হচ্ছে বাংলাদেশের জন্য একটা নারকীয় যে একটা পিরিয়ড, আর তারেক জিয়ার যে পিরিয়ড সেটা তো মাত্র শুরু হলো। তো এই ব্যাপারে আসলে এভাবে বলতে চাই না, যেহেতু 6-এর আগের পিরিয়ড আমরা দেখি নাই বিএনপির আমল কেমন হয়। তো যেটুকু শুনেছি খুব একটা ভালো এক্সপেরিয়েন্স না। তো যেহেতু 17 বছর পর তারা ক্ষমতা পেয়েছে এবং পাওয়ার পরে তারা যেভাবে মানে এভাবে বলতে চাই না, 1 মাসের জাজমেন্ট দিয়ে কম্পেয়ার করতে চাই না। ইন্টারিমকে তো আমি ভালো বলবো না, কারণ তার আমলেই আমার ভাই খুন হয়েছে। তো আমি এটা বলবো না যে তারা ভালো। আমি এই 1 মাস দিয়েও কাউকে জাজ করতে পারবো না। চলছে দেশ একরকম, মানে যেই কাঙ্ক্ষিত বাংলাদেশ ছিল সেটা আসে নাই। আপনার কি মনে হয় আওয়ামী লীগ কখনো আবার ব্যাক করতে পারে এবং পূর্ণ শক্তিতে? না, পূর্ণ শক্তিতে কখনো পারবে না, এটা পসিবল না। বাংলাদেশে আমি একটা জিনিস পার্সোনালি বিশ্বাস করি, এটা শুনলে অনেকেই কষ্ট পাবে, কিন্তু যারা বাংলাদেশের বিপক্ষে তারা আসলে কখনোই ক্ষমতাধর হয়ে উঠতে পারবে না। তারা চারপাশ থেকে কলকাঠি নাড়বে, ষড়যন্ত্র করবে, মানুষ মারবে, কিন্তু তারা ওই যে বাংলাদেশের যে শক্তি এটা তারা আর কখনো পারবে না। যদি এরকম হয়তো, যে একটা ব্যাপারে আমি বলতে চাই, যে বিশেষ করে আওয়ামী লীগের ব্যাপারে এটা শহীদ শরীফ ওসমান বিন হাদিও বলতো, তাদের যে ট্রুথ কমিশন গঠন করে, তাদের হচ্ছে রিকনসিলিয়েশনের যে ব্যাপারটা, যারা হচ্ছে খুন করে নাই, গুম করে নাই, তাদের রাজনৈতিক অধিকার মানে হরণ করা উচিত না। যারা কোনো ধরনের, যারা আওয়ামী লীগ করছে যে এক ধরনের আইডিওলজিক্যাল ব্যাপার থেকে, কিন্তু কখনো এই গুম খুনকে সমর্থন করে নাই, তাদের কাছে অল্টারনেটিভ ছিল না বলে তারা একটা দলকে ভোট দিতে হইতো, তারা আওয়ামী লীগকে ভোট দিছে, এরকম প্রচুর সমর্থক আছে না? আমার মনে হয় যে তাদের জন্য অল্টারনেটিভ কিছু তৈরি হওয়া দরকার, এবং সেটা আওয়ামী স্টাইলে না, মানে বাংলাদেশের পক্ষের একটা শক্তি দাঁড়ানো খুব দরকার। এনসিপি এটা হতে পারতো, কিন্তু এনসিপিকে যেভাবে ফ্রেম করা হয়, এনসিপি এই দলই মানে যে মধ্যপন্থী একটা দল, কিন্তু যেভাবে ফ্রেম করা হয় তারা আসলে ওই পূর্ণ শক্তিটা না থাকার কারণে তারা এই ন্যারেটিভগুলো এখনো ভাঙতে পারছে না। তবে আমরা আশাবাদী যে একটা না একটা সময় যে আওয়ামী যে কালচার, ওরা যে এখনো যাওয়ার পর ওদের যে টাকা পয়সা যেগুলো ছিল সেগুলো নিয়ে তারা যে পরিমাণ বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে, আমার মনে হয় যে ওই যে ঘটনার কথা বলতাম, যারা কোনো অল্টারনেটিভ পাইতো না বলে আওয়ামী লীগের কাছে যাইতো, তাদের জন্য একটা আসলে কিছু হওয়া উচিত বলে আমি মনে করি। তা অবশ্যই আওয়ামী লীগ নাম দিয়ে না, মুজিববাদী চিন্তাভাবনা দিয়ে না, বরং কালচারালি যারা একটু ওই ধরনের চিন্তাভাবনা করে তাদের জন্য একটা অল্টারনেটিভ হওয়া জরুরি। পরবর্তীতে চলে যাচ্ছি র্যাপিড ফায়ার রাউন্ডে। প্রথম প্রশ্ন হচ্ছে, বিয়ে কবে করছেন? খুব সম্ভবত এই বছর। পাত্র কি রেডি? না। বিয়ের জন্য কেমন পাত্র পছন্দ? আমার পছন্দ আসলে ভালো না, আব্বুর পছন্দে বিয়ে করব। নিজের কোনো পছন্দ নেই বা কোনো ক্রাইটেরিয়া নেই যে এমন ছেলে চান? নিজের জন্য বললে সৎ, যোগ্য, সাহসী, এর বাইরে আর কোনো ক্রাইটেরিয়া নাই। জীবনে কখনো বসন্ত এসেছিল? আমার জীবনে সবসময় বসন্ত, কিন্তু বসন্তে অসুখ বেশি হয় আর কি। আপনার পছন্দের 3 জন নারী রাজনীতিবিদের নাম? প্রথম জন ফাতিমা তাসনিম জুমা, দ্বিতীয় জন সাদিয়া মাসুদ মোমো, থার্ড হচ্ছে বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়াকে 3 নম্বরে রাখলেন? 3 নম্বর না, আমি হচ্ছে মানে লাস্টে বললাম ওনার নাম, এইটা রাখতেন। আচ্ছা, নিজের নাম বলেছেন এবং আমার সামনে বসা, তাই আমার নাম বলেছেন আমাকে একটু প্রেজ করার জন্য, যাতে আমি একটু খুশি হই। আমি আসলে জানতে চাচ্ছি, আসলে আপনার আইডল কাকে মানেন, বা আইডল কোনো রাজনীতিবিদ আছে কিনা যে আপনার অনেক পছন্দের? না, এরকম কোনো নারী রাজনীতিবিদ দেখি নাই। আমাদের মেয়েরা তো আসলে ওইভাবে
মানে ওই স্পেসটাই এখন পর্যন্ত পায় নাই যে তারা ওই জায়গাতে যাবে। তো এই জায়গায় মানে এরকম ভাবেন বাংলাদেশ মানে পুরো বিশ্বে তো প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী ছিল হচ্ছে বেনজির ভুট্টো। তো মানে বলা যায় যে সে যে একটা ন্যারেটিভ ভেঙে দিল যে নারীরা রাজনীতির জন্য যোগ্য না, তো ওই জায়গা থেকে আমি তাকে মানে প্রশংসা করি, কিন্তু আইডল হিসেবে মানার যে জায়গাটা আমি এখনো পর্যন্ত কাউকে খুঁজে পাই নাই। ব্যক্তিগতভাবে রাজনৈতিক আইডল হিসেবে কাকে মানেন? শহীদ শরীফ ওসমান বিন হাদি। পছন্দের 3 জন পুরুষ রাজনীতিবিদ সেটা বাংলাদেশের কে কে হবে? আমার একটা সময় পছন্দের ছিল, খুবই পছন্দ ছিল, সেটা হচ্ছে মির্জা ফখরুল আমার ভীষণ পছন্দের ছিলেন। তারপর সালাউদ্দিন আহমেদ আমার ভীষণ পছন্দের ছিলেন। এবং হচ্ছে ছিলেন, এখন কি নেই? না, আমি এখন আসলে মানে আমার জায়গাটা যেরকম যে যার ছবি যার মানে ভিডিও থাকা আইডি থেকে আসলে মানে যে এরকম হয় না যে ওরা যে স্যাবোটেজ করার জন্য ওসমান ভাইকে ইউজ করতেছে, এটার জন্য ওসমান ভাইকে মেয়েরা আসলে বলতেছে যে এরকম সে এরকম। তো আমার ক্ষেত্রে ব্যাপারটা আমি তো জানি যে তারা নিজস্ব নাম পরিচয় ইউজ করেই এই মানুষগুলোর মদদেই আসলে হচ্ছে আমাকে ভিকটিম করতেছে। তখন আসলে আমি ওই মানুষগুলোর প্রতি আমার ওই যে পছন্দের জায়গাটা আমার আর নাই আর কি। তো ওই জায়গায় আমি সালাউদ্দিন আহমেদের হচ্ছে আমার বাসায় এখনও একটা ছবি আছে যেখানে হচ্ছে আমি সালাউদ্দিন আহমেদের হাত থেকে পুরস্কার নিচ্ছি। তো ওই সময় তিনি যখন গুম হইলেন, এরকম অনেক সময় গেছে যে মানে আমাদের বাসায় দোয়া মাহফিল হচ্ছে, তার জন্য দোয়া আয়োজন করা হচ্ছে, এরকমও সময় ছিল আর কি। তো ওই জায়গা থেকে মানে ওই পিরিয়ডের পর এখন আসলে কাউকে যে পছন্দ করবো রাজনীতিতে এরকম মানুষ আসলে নাই। এরপরে কয়েকজন ব্যক্তির নাম বলবো, তাদের সম্পর্কে আপনার পারসেপশন বা এক বাক্যে মন্তব্য করতে হবে। প্রথম ব্যক্তি তারেক রহমান। তিনি প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছেন। আশা করব যে তিনি ধারাবাহিকতা বজায় রাখবেন যাতে তিনি দ্বিতীয়বার আসতে পারেন, তাকে যাতে মানে সেই সুযোগটা তিনি রেখে যাবেন জনগণের জন্য। জাইমা রহমান। আমার মনে হয় যে রাজনীতিতে ভালো করবেন, গ্রুমিংটা দরকার, তবে হচ্ছে এটা যাতে মানে নেপোটিজমের মাধ্যমে না হয়, এটা যাতে যোগ্যতার মাধ্যমে হয়। নাসিরউদ্দিন পাটোয়ারি। আমি আগে একটা সময় মনে করতাম যে তিনি আসলে ফেক বা যেগুলো বলেন এগুলো ফেক, পরে বুঝলাম যে তিনি পার্সোনালিটি এরকম। তো আমি আশা করব যে সে ভবিষ্যতে ভালো করবে। সাদিক কায়েম। সাদিক কায়েম আসলে আমি ব্যক্তিগত জায়গা থেকে সে আমার বড় ভাই, মানে কাজের জন্যই আমি তাকে রেসপেক্ট করি। মির্জা আব্বাস। তিনি সুস্থ হয়ে আসুক, আপাতত কোনো মন্তব্য নাই। যদি আপনাকে অনুমতি দেওয়া হয় যে কোনো 3 জন রাজনীতিবিদের দিকে আপনি ডিম ছুটতে পারবেন, তাহলে সেই 3 জন কারা হবে? এটা বলা উচিত না, কিন্তু মানে ডিম ছোড়া তো একটা প্রতিবাদের ভাষা। তো ওই যে পলকের দিকে আমরা ডিম ছুঁড়েছিলাম একবার, মানে আমরা না, ইনকিলাব মঞ্চের যারা ছেলে মেয়ে ছিল তারা। তো ওরকমই আওয়ামী লীগের যে কেউ। আমার একটা ইচ্ছে ছিল যে জিয়াউল হাসানকে যখন ইতে পাওয়া গেল, মানে ওই যে কোর্টে যখন আসে, কেউ একদিন তাকে ডিম ছুটলে ভালো হইতো। তো আমি পার্সোনালি এটা পারবো না, কারণ আমার আসলে এরকম কি বলবো যে সহিংস আচরণ আমার দিয়ে হয় না। আপনার জীবনের লক্ষ্য কি? আমাদের জীবনের আসলে লক্ষ্যটাই এটা যে বাংলাদেশকে মানে কমপ্লিটলি চেঞ্জ করে দেওয়া পসিবল না, কিন্তু অন্তত একটা গ্রুপ তৈরি হওয়ার যে একটা শুরু, সেটা যাতে আমাদের হাত দিয়ে হয়। আমাদের হাত দিয়ে যাতে মানুষজন অ্যাড্রেস করতে শিখে কোনটা তার জন্য ভালো, কোনটা তার জন্য খারাপ, কোনটা দেশের জন্য ভালো, কোনটা দেশের জন্য খারাপ। এটা মানে আমাদের বলা যায় যে পুরো ইনকিলাব টিমের জীবনের লক্ষ্য জিজ্ঞেস করলে এটাই পাবেন। আপনি তো বর্তমানে অনার্স ফাইনাল ইয়ারে আছেন, তো আপনার সামনে ক্যারিয়ার প্ল্যান কি? আপাতত ক্যারিয়ার প্ল্যান বলতে আমি পার্সোনালি ভেবেছি যে আমি টিচিং প্রফেশনেই যাব, তো হয়তো বাইরে মাস্টার্স করতে যাব, এইটুকু ইচ্ছা আছে, বাকিটা আল্লাহর হাতে। আপনি যেহেতু একজন নারী রাজনীতিবিদ, তাই আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। বর্তমানে জাইমা রহমানের সংসদে বসা এবং সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়া, বিভিন্ন গুরুত্বপূর্ণ মিটিংয়ে অংশ নেওয়া, এগুলো নিয়ে বেশ সমালোচনা হচ্ছে যে তিনি কোটার মাধ্যমে এসেছেন বা তিনি পরিবারতন্ত্রের মাধ্যমে এসেছেন এবং তাকে বিভিন্নভাবে বুলিংও করা হচ্ছে। তো এই যে জাইমা রহমানের রাজনীতিতে অংশগ্রহণ, এটার ব্যাপারে আপনার মন্তব্য কী? তার অংশগ্রহণটাকে আমি অবশ্যই পজিটিভলি দেখি। যেভাবে মানে এখন যেভাবে প্রচার করা হয় যে রাজনীতিবিদদের পরিবারের ছেলেমেয়েরা রাজনীতিতে আসলে এটা নেপোটিজম, আবার না করলে এক ধরনের বলা হয় যে রাজনীতিবিদরা ছেলেদের মেয়েদেরকে ভালো জায়গায় রাখে কিন্তু বাকিদেরকে খাটায়। এই দুইটা ব্যাপারটাই আসলে তো মানে কাইন্ড অফ বায়াস আলাপ। তো সেই জায়গা থেকে তার রাজনীতিতে আসাটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, তার আসাটাকে প্রয়োজনও মনে করি। তবে আমি মনে করি যে এই যে সে বিভিন্ন রাজনৈতিক জায়গায় প্রোটোকল নিচ্ছে, সরকারি প্রোটোকল নিচ্ছে, এটা কাইন্ড অফ নেপোটিজম। এইটা না করে যদি এরকম হয় যে সে তার নিজের দলে যদি একটা জায়গায় যায় যোগ্যতার মাধ্যমে বা মানে
তার যেটুকু প্রাপ্তি সেটা যাতে সে যোগ্যতার ভিত্তিতে পায়, তো ওটা যাতে নেপোটিজমের মাধ্যমে না হয়, এটুকুই আমার সে। শহীদ শরীফ ওসমান হাদী ভাইয়ের স্বপ্নকে যদি বাঙালি জাতি বা বাংলাদেশিরা লালন করতে চায় তাহলে তাদেরকে কি কি করতে হবে? তাকে যেটুকু করতে হবে সেটা হচ্ছে তার শত্রুকে আইডেন্টিফাই করতে পারা, তার আসল শত্রুকে সেটা আইডেন্টিফাই করতে পারা, এবং সহিংস না হয়ে, ওসমান ভাই যেটা বারবার বলতেন, নিজেকে যোগ্য করে তোলা। এই যোগ্য করে তোলার জন্য হচ্ছে সাহস তো লাগবেই, কিন্তু অনেক পড়াশোনা করতে হবে। এই পড়াশোনাটা শুধু একপাক্ষিক, মানে আমি যেটা পছন্দ করি না সেটা পড়বো, সেটাতে আমি জ্ঞানী হব, ব্যাপারটা যাতে কখনো এরকম না হয়। ইভেন আমাদের যে পাঠচক্র, সেই বইতে মুজিবের যে আত্মজীবনী, তারপরে কারাগারের রচনামোচা, এই বইগুলোও আমরা রেখেছি, কারণ ওটাও তো ইতিহাসের একটা দলিল, এবং আমি যদি পছন্দ না করি সেটার বিরুদ্ধে আমি একটা কাউন্টার দাঁড় করাবো, কিন্তু তার আগে আমাকে দুইটা সাইডই পড়তে হবে। তো এই দুইটা সাইড পরে একটা পক্ষ চুজ করতে পারা, এটার যে শুরু সেটা ওসমান হাদী করেছিলেন। তো এটার জন্য যোগ্য হয়ে ওঠার আসলে কোনো অল্টারনেটিভ নাই। মানুষজনকে এই জায়গাটাতে নিয়ে আসাটাই আমাদের একটা লক্ষ্য, যে এই যে মানুষগুলো ভিকটিম হচ্ছে, তারা আসলে যে তারা দেখবেন যে তাদের কি হয়, কাউন্টার কি হয়, যে কাউকে একটা শাহবাগী বলে গালি দেওয়া। তো শাহবাগী বলে গালি দেওয়াটা তো আসলে তোমার প্রতিবাদ হইতে পারে না। তোমার প্রতিবাদ হওয়া উচিত যে তোমাকে যেভাবে পড়াশোনা করে সিস্টেমেটিক, মানে করাপশনের মাধ্যমে, সিস্টেমেটিক অপারেশনের মাধ্যমে তোমাকে যেভাবে ভিকটিম করা হচ্ছে, তোমাকে নিজেকে ওইটার চেয়ে বড় জায়গায় নিয়ে যেতে হবে, তার চেয়ে বেশি যোগ্য হইতে হবে। কিন্তু এই যোগ্যতা অর্জনের আসলে ইচ্ছাটা বাংলাদেশিদের মধ্যে দেখা যায় না। তারা আন্দোলন করে সবকিছু চেঞ্জ করে দিতে চায়। তো এই ধারাটাই আসলে ভাঙতে চাই আর কি আমরা। শহীদ শরীফ ওসমান হাদী ভাইয়ের এমন কোনো উক্তি কিংবা আপনাকে দেয়া এমন কোনো উপদেশ আছে কিনা যা আপনি সারা জীবন মনে রাখবেন? ভাইয়ের যে একটা কথা আছে, জিতটাই জীবন নয়, লড়াইটাই জীবন, এটা আসলে ভাই আমাকেই বলেছিলেন। মানে আমরা যখন খুব থাকতাম যে অনেক দিন আন্দোলন করে আছি, বসে আছি, কোনো লাভ হচ্ছে না, তখন আসলে ভাইকে বলতেছিলাম যে ভাই কি লাভ হইতেছে, মানে কিছু কি আসলে হবে। বিশেষ করে হচ্ছে সারা দেশে ঘুরে ঘুরে যখন আমরা গণসংযোগ করলাম আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে, ভাই তখন কথাটা আসলে আমাকে বলেছিলেন যে মানে সবসময় জিতে যাওয়াটাকে কেন জীবন মনে করো, জীবনের বাইরে লড়াই করে তুমি যে বেঁচে আছো এটাই জীবন। তো এটাই আসলে কথাটা আমার অনেক বেশি ভালো লেগেছিল। পরে হচ্ছে আমাদের যে ইনকিলাব মঞ্চে বিভিন্ন ধরনের আমাদের প্রোডাক্টস আছে, যেগুলো হচ্ছে আমরা জুলাইকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। তো ওখানেই আমি এই যে কথাটা লিখেছিলাম টাকসুর আগে আগে, যে আমার যখন সেন্টার হলো, জিতটাই জীবন নয়, লড়াইটাই জীবন, ওটার একটা সুন্দর ছবিও তুলেছিলাম। তো এটা ভাইকে বলার পর ভাই কোনো একটা গিয়েও মানে ওই যে সংবাদ সম্মেলনে গিয়েও ওই কথাটা বলছিলেন। তো ওইটাই আর কি, যে সবসময় জিতে যাইতে হবে এরকম কোনো ব্যাপার নাই আমাদের, জিতটাই জীবন না, লড়াইটাই জীবন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার জন্য আজকে শেষ প্রশ্ন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা? আমার বলার কিছু নাই, মানে দর্শকদের উদ্দেশ্যে বলার কিছু নাই, শুধু এটুকু বলতে চাই যে এমন অনেক কিছু হবে, অনেক কিছু হয় যে আপনাদের মনে মানে দ্বিধা আসে, প্রশ্ন আসে যে এটা এরকম কেন, এরকম কেন। তো ইনকিলাব মঞ্চ, আমি বা জাবের ভাই, যা ফাহিম ভাই, বা আমরা আর কেউ ব্যাপারগুলো আসলে হয়তো আপনাদের সামনে পরিষ্কার করি না, বলি না। আমাদের চারপাশে অনেক ধরনের চাপ আছে। তো কেউ যদি বিশ্বাসও হারাইতে চায়, হারাইতে পারে, কিন্তু একদিন না একদিন আসলে সত্যটা সামনে আসবে, সেদিন সবাই জানবে। তো শুধুমাত্র যে চারপাশ না দেখে, মানে যাতে একটু বিচার বিবেচনা করা হয় যে এই কাজটা এদের পক্ষে করা সম্ভব কিনা। আমি আসলে খুবই অপটিমিস্টিক মানুষ, আমি ভীষণভাবে তাকদিরে বিশ্বাস করি। মানে আমি জানি যে এরকম অনেক সময় হয়েছে যে আমরা জানি না যে কীভাবে এই সমস্যা থেকে উত্তরণ করব, আমরা চারপাশ দিয়ে খুবই প্রেশারে আছি। এমন সময় এমন একটা ঘটনা ঘটলো যে মানে যে দোষী সে নিজেই নিজের চরিত্র আসলে মানুষের সামনে প্রকাশ করে দিছে। আমাদেরকে বাইরে গিয়ে বলতে হয় না যে এই লোকটা আমাদের সাথে এটা এরকম করতেছে, এই অর্গানাইজেশন এটা করতেছে, তারা নিজেরাই নিজেদেরকে আসলে প্রকাশ করে দিছে যে এই জায়গা থেকে আসলে আমরা প্রেশারে আসি। তো এই জায়গা থেকে আমি বিশ্বাসী যে আমাদেরকে আসলে খুব কষ্ট করতে হবে না। যারা আসলে এইভাবে মানুষকে দমন পীড়ন করতে চাইছে বা ইনকিলাব মঞ্চকে স্থবির করতে চাইছে, তাদের চেহারাটা না আল্লাহ একদিন পরিষ্কার করে সবার সামনে নিয়ে আসবে। ততদিন পর্যন্ত যারা আমাদেরকে ভালোবাসে তাদের কাছে হয়তো আমরা সবসময় সবটুকু বলতে পারি না, তারা যাতে ওই যে মানে আমাদের অনেক ভুল আছে, ত্রুটি আছে, আমরা সবাই অনেক ছোট, এটা খুবই সত্য। বা ওসমান ভাই যেভাবে পড়াশোনা করে আসছে, অনেক মানে অপারেশনের মধ্য দিয়ে আসছে, যেভাবে সব কিছু ভাই যেভাবে ধরতে পারতো আমরা সেভাবে ধরতে পারি না, এটা আমাদের অপারগতা, আমরা স্বীকার করে নিলাম যে আমাদের ভুল আছে, ত্রুটি আছে। কিন্তু কখনো যেটা পাবে না সেটা হচ্ছে আমাদের মধ্যে অসততা কিংবা হচ্ছে লোভ, এই ব্যাপারগুলো কোনো দিন পাবে না, এটুকু আমরা
শিওর করে যাইতে পারি তাদের কাছে। আরেকটি ছোট্ট প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনি 2026 সালে ডাকসুতে অংশগ্রহণ করবেন কিনা? খুব সম্ভবত না। ডাকসুর আগে থেকেই আমি ইনকিলাব মঞ্চের কারণে বেশ পরিচিতই ছিলাম, মানে যেই সার্কেলে পরিচিত থাকা দরকার। তো ডাকসুতে করার কারণে আমি প্রচুর মানুষের ভালোবাসা পাইছি, দোয়া পাইছি, এবং বলতে গেলে ন্যাশনালি একটা ফেস হয়ে উঠছি। তো আমার মনে হয় যে এটা এনাফ আমার রাজনৈতিক কেরিয়ারের জন্য। আমি চাইলেই পারি। আমি দেখি যে প্রচুর মানুষ আমাকে ভালোবাসে। ইভেন আমার মাঝে মধ্যে মনে হয় যে আমাকে এত মানুষ কেমনে ভালোবাসে। তো আমি কালকেও ক্লাস থেকে বের হওয়ার পর দেখি যে এক জুনিয়র এসে মানে বলছে, আপু আমি আপনার ফ্রেন্ড বলতে পারেন। তো আমি এটা আমার কাছে কাইন্ড অফ যে মানুষের সাথে ফেস টু ফেস ইন্টারাকশন আমার খুবই কম হয়, সোশ্যালি বেশি হয়। সোশ্যাল মিডিয়ায় আমি দেখি যে সবাই আমাকে গালি দিচ্ছে, তখন কেউ এসে যখন এটা বলে তখন আমার ভীষণ ভালো লাগে। সো সবাই আমাকে বলে যে আমার করা উচিত, কিন্তু আমার মনে হয় যে এটা উচিত না। এখন আমার আসলে ইনকিলাব মঞ্চকেই বেশি সময় দেওয়া উচিত। এটা তো সত্য যে ডাকসুর কারণে আমি ইনকিলাব মঞ্চে মানে দুইটা জায়গাতেই আমার ব্যালেন্স করতে হয়। তো আমি চাই যে একটা জায়গাতেই নিজেকে কমপ্লিটলি দিয়ে, আর যেহেতু ডাকসুর কথা এত বললামই, কোনো ফান্ড দেয় না, কিছু দেয় না, ডাকসুকে কমপ্লিটলি অচল করে রাখার জন্য যত উপায় আছে সব কিছুই করা হয়। আপনার নিজেরও জানার কথা যে একটা ফান্ডের জন্য কীভাবে দৌড়াদৌড়ি করা লাগে। তো এই ব্যাপারগুলো আসলে আমি মানুষের কাছে হাত পেতে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ব্যাপার কি, যখন আমরা বিভিন্ন জায়গায় ফান্ডের জন্য যাবো সেই বলি, তখন আমাদের আগের ভিসি উনি বলতেন যে বিশ্ববিদ্যালয়ের জন্য কারো কাছে হাত পাততে চাইতে সেটা তাদের পছন্দ না। বিভিন্ন হলের মেয়েরাও বলতো যে মানে অমুক জায়গা থেকে ফান্ড আসবে, সেটা তারা নিবে না, এই টাইপের একটা ব্যাপার। বিশ্ববিদ্যালয়ে টাকা দিবে না, মানুষের কাছ থেকে ফান্ড নিলেও সেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্রহণ করবে না। এটা তো একটা কম মানে কাইন্ড অফ যে আমি আমার এটা রাখতে পারছি না এরকম। তো এর চেয়ে যেই জায়গায় আমি কমপ্লিটলি ফোকাস করলে আমার সর্বোচ্চ পটেনশিয়ালটুকু আমি ইউজ করতে পারবো, আমি ওই জায়গায় ফোকাসড হব। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, জনপালসকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম ফাতিমা তাসনিম জুমার কথা, তার স্বপ্নের কথা, তার রাজনৈতিক জীবন, তার রাজনৈতিক সংগ্রামের কথা এবং ইনকিলাব মঞ্চের জানা অজানা অনেক গল্পের কথা। আমাদের প্রত্যাশা থাকবে আমাদের নারী রাজনীতিবিদ যারা আছেন বা যে সকল নারীরা রাজনীতির এই কণ্টকাকীর্ণ পথে হাঁটছেন, তাদের জন্য সেই পথটা হবে মসৃণ এবং তাদের পথ চলা হবে সুগম। এই প্রত্যাশায় আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আমি সামিয়া মাসুদ মম। আসসালামু আলাইকুম।